আচ্ছা দেখ, আজকে আমরা যা বলেছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি রিভিশন করব। কারেন্ট ইলেকট্রিসিটি রিভিশন করব। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে একদম ফার্স্টে আমরা পড়েছিলাম কারেন্ট কাকে বলে। I is equal to rate of change of মানে rate of flow of charge মানে হচ্ছে dq by dt। তাহলে dq by dt যদি হয় তাহলে এখান থেকে যদি আমরা dq বের করতে মানে q যদি বের করতে চাই তাহলে dq সমান লিখতে পারি I into dt। আর টোটাল চার্জ যদি আমি q বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন ওভার dq করব, তাহলে ইন্টিগ্রেশন ওভার idt করব। ইন্টিগ্রেশন ওভার idt মানেই হচ্ছে যে এরিয়া অফ আইটি গ্রাফ, তাই তো। তাহলে এরিয়া থেকেও এখান থেকে বের করা যাবে দ্য অ্যামাউন্ট অফ দ্য চার্জ, আর ইন্টিগ্রেশন করেও বের করা যাবে যদি আই ফাংশন অফ টি হয়, আর আইটা যদি কনস্ট্যান্ট হয় ইন্টিগ্রেশনের বাইরে বের করে সিম্পল টি দিয়ে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে ফার্স্ট হচ্ছে এটা। নেক্সট হচ্ছে যেটা, তো এখান থেকে কোশ্চেন্স কিরকম ভাবে থাকতে পারে। কোশ্চেন এরকম ভাবে থাকতে পারে, সাপোজ আই এর একটা ভ্যালু দেওয়া থাকলো, আই এর একটা ভ্যালু এরকম ভাবে দেওয়া আছে, আই সাপোজ মনে কর কিছু দেওয়া আছে একটা 2t + 1 কিছু দেওয়া আছে, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। এরপরে বললো যে এই কারেন্টটা ফ্লো করছে থ্রু এ কন্ডাক্টর অফ এনি ক্রস সেকশন। তোকে বের করতে বললো যে ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস পাসিং থ্রু দ্য কন্ডাক্টর for any kind of cross section per unit time or per 2 seconds. Find the number of electrons বের করতে বললো যে প্রতি যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে প্রতি একক সময়ে ইলেকট্রন কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করো। তো এটা যদি করতে বলে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কিউ বের করার জন্য ইন্টিগ্রেশন ওভার আইডিটি করব। ইন্টিগ্রেশন ওভার আইডিটি যেটা যত থেকে যত সেকেন্ডে বলবো, যদি 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে বলে তাহলে 0 থেকে 1 করব, যদি 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে বলে তাহলে 0 থেকে 2 করব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন আমরা লিমিটটা বসাবো, তাহলে সেখান থেকে কিউ বের করব, কিউ বের করে আমরা এটা এন এর সাথে সমান করে দেবো অ্যাকর্ডিং টু কোয়ান্টাইজেশন রুল, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর এটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা বেরিয়ে যাবে। এন এর ভ্যালুটা কত হবে, ইন্টিগ্রেশন ওভার আইডিটি ডিভাইডেড বাই ই, চার্জ অফ ইলেকট্রন। ঠিক আছে, এরকম কোশ্চেন যদি থাকে তাহলে এরকম হবে। যদি গ্রাফ দেওয়া থাকে, কোনো গ্রাফের থেকে যদি বের করতে বলে তাহলে আইটি গ্রাফের যে এরিয়াটা হবে সেই এরিয়াটাই কিউ হবে, তারপর কিউটা বের করার পরে আর নাম্বার অফ ইলেকট্রন বের করতে বললে ওই একই ফর্মুলা। ঠিক আছে, নেক্সট যেটা বলছিলাম যে আইটা হচ্ছে কি কোয়ান্টিটি, আইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু আয়ের ডিরেকশন আছে। আইটা স্কেলার কোয়ান্টিটি কিন্তু আয়ের অভিমুখ থাকা সত্ত্বেও আর আইটা স্কেলার, তাই আরেকটা ভৌত রাশি, যে ভৌত রাশিটি দিয়ে আয়ের মান এবং অভিমুখ দুটোকেই বোঝানো হয়, দ্যাট ইজ কল্ড দ্য কারেন্ট ডেন্সিটি, প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব বলেছিলাম, কারেন্ট ডেন্সিটি প্রবাহ ঘনত্ব যে সমান কি হয় আই ডিভাইডেড বাই এ। যদি এটা আয়ের অভিমুখের সাথে থিটা কোণ করে থাকে তাহলে আই ডিভাইডেড বাই হয় এ কস থিটা। তাহলে দেখ এই সমীকরণটা থেকে আই সমান কি লিখতে পারি, জে এ কস থিটা। জে এ কস থিটা মানেই হচ্ছে জে ডট এ। তাহলে এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটির ফর্মুলা। কারেন্ট ডেন্সিটির রিলেটেড কোশ্চেন্স কীরকম হতে পারে, যে হয়তো কারেন্ট ডেন্সিটির কোনো একটা ফর্ম দেওয়া আছে, এরিয়া ভেক্টর দেওয়া আছে, কারেন্ট ভেক্টর, এরকম সাধারণত থাকে না, থাকার চান্স খুব কম। হয়তো কারেন্টের ভ্যালু দেওয়া থাকবে, এরিয়া দেওয়া আছে, কস থিটা একটা অ্যাঙ্গেল বলা থাকলো, কারেন্ট ডেন্সিটি বের করতে বললো, এরকম থাকলো। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন্স পড়বে। এই সমীকরণগুলো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, সমীকরণগুলো ডাইরেক্ট লিখে পরে তোকে বলছি এইরকম ধরনের এই সমীকরণটা থেকে কোশ্চেন্স পড়বে। এটা দেখে তোর মনে হতে পারে এটা অনেক সোজা। একটা আমি সাধারণ একটা এক্সাম্পল বলি, যেমন ধর সাপোজ মনে কর এরকম ধরনের কোনো একটা কোশ্চেন আছে, মনে কর এরকম একটা কোশ্চেন, তো এরকম একটা কোশ্চেন তোকে ছবি আঁকা আছে, যে এরকম একটা বল কাজ করছে, এরকম একটা থিটা কোণ করে আছে, এরকম একটা 1 কেজি ভর আছে, এটা 2 কেজি ভর আছে, এটা 10 নিউটন আছে, তাহলে এটা ত্বরণ কত, এরকম কোনো কোশ্চেন, থিটা ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি, এরকম কিছু বলা আছে। এটা যদি ছবিটা এঁকে পরে যদি ত্বরণ বের করতে বলে না,
তাহলে এখানে 100টা ছেলের মধ্যে ম্যাক্সিমাম ছিল যে একটুকু ফিজিক্স বুঝে সেই শর্ট করে দেবে এটা, যে ত্বরণ কত, সমগ্র বস্তুটার ভর 3 কেজি, 3 কেজির উপরে এফ এই দিকে বল কাজ করছে এফ কস 37 দিয়ে শর্ট করে দেবে। কিন্তু এই অঙ্কটাই যদি ল্যাঙ্গুয়েজ ফর্মে থাকে, এই ছবিটা যদি না থাকে, আর এই অঙ্কটাকে যখন ভাষাতে বলা থাকবে যে 2 কেজি আর 1 কেজি দুটি বস্তুকে একটি সূত্র দিয়ে বাঁধা আছে, 1 কেজি ভরের বস্তুর উপরে 10 নিউটন বল আনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণ করে ক্রিয়া করছে, বস্তুগুলি ত্বরণ নির্ণয় করো, কোনো ছবি টবি নেই, এই ভাষাটা যখন থাকবে না, তখন ওই ভাষাটা পড়ে এই ছবিটাকে ইমাজিনই করতে পারবে না 50% ছেলে। এইটাই সমস্যা হয় যে আমি সমীকরণগুলো বলছি, সমীকরণগুলো থেকে কিরকম অঙ্ক পড়বে আমি এখনই এখানে বলছি, তো দেখে মনে হতে পারে যে এটা এই সমীকরণটা ডাইরেক্ট এরকম ভাবে হয়ে যাবে, কিন্তু যখন এই সমীকরণগুলো তো থাকবে নাই, তারপরে অঙ্কটাও এইরকম সমীকরণ দিয়ে তো ডাইরেক্ট হবে না, কোনো একটা ভাষা একটা ল্যাঙ্গুয়েজ ফর্মে থাকবে, ওই ল্যাঙ্গুয়েজ ফর্মে থেকে কোন সমীকরণটা ব্যবহার হবে, কেমন ভাবে অঙ্কটা আছে, এটা বুঝতেই মূল সমস্যা হয়। ঠিক আছে, তার জন্যেই এই সমীকরণগুলো মনে রাখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তাহলে যে সমান হচ্ছে আই ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে যে সমীকরণ, একক কি হবে, আই ডিভাইডেড বাই এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, তাই তো। ডাইমেনশন হবে আই টি টু দি পাওয়ার আই এল টু দি পাওয়ার -2। এরপরে ছিল কি ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি আর কারেন্ট ডেনসিটির মধ্যে সম্পর্ক ছিল যে সমান এন ই ভিডি, আর যে সমান আই ডিভাইডেড বাই এ যদি লিখি, তাহলে আই সমান কি লিখতে পারি, এ মানে যে জায়গায় আমি কি লিখতে পারি, আই ডিভাইডেড বাই এ, তাহলে আই ডিভাইডেড বাই এ সমান এন ই ভিডি, তাহলে এখান থেকে আই সমান কি লিখতে পারি, এ এন ই ভিডি। এগুলোর থেকে তো অনেক রকম ধরনের কোশ্চেন্স থাকতে পারে। এখানে দেখ যে এর অভিমুখ যা, ড্রিফট ভেলোসিটির অভিমুখও তাই, যে এর অভিমুখ আর ড্রিফট ভেলোসিটির অভিমুখ দুটো হচ্ছে একই দিকে, আর এখানে আই সমান হচ্ছে তো এটা, তো এটাকে যদি মনে করো এটাকেও ভেক্টর ফর্মে যদি সাজাতে যাস, তাহলে এরকম হবে এন আর ই, এটা তো স্কেলার, এনটা তো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এই এনটা কি বলতো, এই এনটা মনে আছে কি, এটা বলা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে এন, আর এটা কি, এটা তো চার্জ অফ ইলেকট্রন আর লিখছি না, তো এটা তো তাহলে তো মানে স্কেলার এন ইনটু এটা, আর এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভিডিটাও ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে এই দুটো ভেক্টর কোয়ান্টিটির গুণফলের ফলে একটা স্কেলার পাওয়া যাচ্ছে, তার মানে এটা কি রকম হবে, এ ডট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হলেই না স্কেলার হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হলেই না স্কেলার হয়। তাহলে মনে কর কোনো একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন সেরকম থাকলো, এরকম থাকার চান্স কম যে হয়তো যে কারেন্ট আই সমান কি হবে, তোকে অপশনস দিয়ে দিল পরপর, এরকম ভাবে 1 নাম্বার অপশন দিল যে এন ই ইন্টু ভিডি ক্রস এ, তারপরে বি অপশন দিল এন ই ইন্টু এ ক্রস ভিডি, তারপর একটা সি অপশন দিল এন ই এ ডট ভিডি, তারপর একটা মনে কর ডি অপশন দিল যে এন ই এ প্লাস ভিডি দিয়ে আপনার নানা এন ই এ দিল বা এন ই ভিডি দিল, এরকম কিছু দিল। ঠিক আছে, তো এখানে তাহলে তোকে এটা সিলেক্ট করতে হবে, তাই তো, বা আর একটু কমপ্লিকেটেড করে একটা অপশন সেরকম যদি দেই, মনে কর এন ই এ ভিডি কস থিটা দিয়ে দিল, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বলে দিল এ আর ভিডি, এ আর ভিডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে তোর কোণটা রাইট অপশন হবে। মানে যদি বলে যে সমান্তরালে, তাহলে তো যদি সমান্তরালে হয় মানে এ সমান্তরালে হয়, তাহলে এই cos θ 1 হবে, cos θ 1 হবে না, থিটাতে 0 ডিগ্রি হবে, তাহলে cos θ এর ভ্যালুটা 1 হবে, তার জন্যই তো আমরা এন ই এ ভিডি লিখি, এই দুটো অপশন থাকবে না, এটাও রাইট এটাও রাইট হয়ে যাবে, তাহলে এটাও ঠিক হবে এটাও ঠিক। তো এখানে cos θ এর মানটা এখানে আমরা এই সমীকরণটাকে লিখছি কখন, যখন থিটার মানটা তো 0 ডিগ্রি, এটা যেদিকে ভিডিটাও সেদিকে, থিটার মান 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, cos 0 এর মানটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন আমরা এটা লিখছি। তো এরকম কোশ্চেন থাকতে পারে, যদি থাকে এরকম, আর যদি ডাইরেক্ট কোনো ভ্যালু দেওয়া থাকে, ভ্যালু থেকে যদি বের করতে বলে তাহলে তো ঠিক আছে, সেটা তো ডাইরেক্ট বসাতে পারবি। এরপর কি রিলেশন আছে, এরপর আছে যেটা, সেটা হচ্ছে তোর ওই মোবিলিটি অফ ইলেকট্রন, মোবিলিটি যেটাকে মিউ চিহ্ন দিয়ে বোঝানো হয়, মোবিলিটি মিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফল বললে
রিডিউড ভেলোসিটির মান প্রতি একক ক্ষেত্রফল বললে ওটা হচ্ছে ভিডি ডিভাইডেড বাই ই, এটাকে বলা হয় মোবিলিটি অফ দ্য ইলেকট্রন। মোবিলিটি অফ দ্য ইলেকট্রনটা ইম্পর্টেন্ট টার্ম, এটার থেকে কোশ্চেন্স বিভিন্ন রকমভাবে থাকতে পারে। এটার একক মাত্রা বের করতে বলতে পারে, ভিডি এর একক ভিন্ন হবে, ই এর একক ভিন্ন হবে, তারপর সেখান থেকে একক মাত্রা বের করতে বলতে পারে। এখান থেকে দেখ ভিডির ভ্যালুটা আমি এরকম লিখতে পারি, তো ভিডি সমান হচ্ছে মিউ ইন্টু ই, তাই তো। এবারে ভিডির জায়গায় আমি কি লিখতে পারি, জে ডিভাইডেড বাই এনই, তাহলে জে ডিভাইডেড বাই এনই সমান হচ্ছে মিউ ইন্টু ই। তার মানে জে সমান কি লিখতে পারি, মিউ এনই ইন্টু ই। এই পুরো জিনিসটা হচ্ছে স্কেলার, জে এর অভিমুখ যেদিকে, ই এর অভিমুখ হচ্ছে সেদিকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোবিলিটির সম্পর্ক, আর এটা হচ্ছে জে আর ই এর মধ্যে সম্পর্ক। এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট বলা হয়, খাতায় করানো আছে এগুলো। যে সমান হচ্ছে ওই কনস্ট্যান্টটাকে সিগমা বলা হয়, তাহলে সিগমা ইন্টু ই, ঠিক আছে। এটা হচ্ছে সিগমা ইন্টু ই। সিগমাটা হচ্ছে কি, সিগমাটাকে বলা হয় কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি হচ্ছে মিউ এনি, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, ঠিক আছে। আরেকটা কন্ডাক্টিভিটি রিলেশন আছে, আমরা ওই মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল বা ভেক্টরিক্যাল ফর্ম অফ ওহমস ল, যেখানে জে ইজ ইকুয়াল টু সিগমা ই প্রমাণ করেছিলাম, সেখানে সিগমার ভ্যালু দেখে একটা আছে এন স্কোয়ার টাউ ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে সিগমার ভ্যালু, ঠিক আছে। এই সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি, এখানে প্রত্যেকটা এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, আর টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, অবসাদ কাল বলে বাংলাতে। একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষের মধ্যে যে সময়কালটা, সেই সময়কালটাকে টাউ বলে। তো আমি যদি সিগমার ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে হবে এন স্কোয়ার টাউ ডিভাইডেড বাই এম সমান হচ্ছে মিউ এনই। তাহলে এখান থেকে একটা এন কেটে যাবে, আর ই স্কোয়ার আর ইটা কেটে যাবে, তাহলে এখান থেকে মিউ এর রাশিমালাটাকে আমি এরকমও লিখতে পারি, ই ডিভাইডেড বাই এম ইন্টু টাউ। এটাও আমরা মোবিলিটি অফ ইলেকট্রনকে এরকম করে দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে, এই রিলেশনটাকে বলা হয় ভেক্টরিক্যাল ফর্ম অফ ওহমস ল। এটা সিগমা রিলেশন, কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এই রিলেশনগুলো মনে রাখতে হবে, এইগুলোর থেকে ডাইরেক্ট ম্যাথামেটিক্যাল কোশ্চেন্স থাকতে পারে কোনো জায়গায়। ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম দেওয়া আছে, তাও দেওয়া আছে, সিগমা বের করতে বলতে পারে, এরকম ভাবে থাকতে পারে। তাহলে এই রিলেশনসগুলোর থেকে কোশ্চেন্স কিরকম ভাবে থাকতে পারে, যদি মনে কর বলে যে টেম্পারেচার বাড়লে সিগমার ভ্যালু, টেম্পারেচার যদি বাড়ে তাহলে সিগমার ভ্যালু কি হবে বলতো। টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে সিগমার ভ্যালু কি হবে। টেম্পারেচার বাড়লে কোন ফাংশনটা চেঞ্জ হবে, এখানে যে সমান আমরা কি লিখছি, যে সমান আমরা কি লিখছি, যে সমান হচ্ছে সিগমা ইন্টু ই। তো যে জায়গায় আমি কি লিখতে পারি, যে জায়গায় আমি লিখতে পারি আই ডিভাইডেড বাই এ, আর সিগমার জায়গায় আমি এটা লিখতে পারি কি এন স্কোয়ার টাউ ডিভাইডেড বাই এম। আই এর জায়গায় কি লিখতে পারি, ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স, সেখান থেকে ভি ডিভাইডেড বাই এ লেখা যেতে পারে। প্রত্যেকটা ভৌত রাশি কোথায় কোনটা ব্যবহার হয়েছে প্রত্যেকটা জিনিস বলা আছে আগে। আইটা হচ্ছে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কন্ডাক্টরে, এটা হচ্ছে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এগুলো তো সব বললাম আগেই। এইটা ভিটা হচ্ছে বিভব পার্থক্য পরিবাহীর দুই প্রান্তে, আর এলটা হচ্ছে প্রবাহ। তাহলে এই জিনিসটাকে যদি আমি সাজিয়ে নিই, ভি সমান যদি আমি লিখতে যাই, তাহলে এটা এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ হয়ে যাবে। তাহলে এই পুরো জিনিসটাকে বলা হয়, আরেকটা আইটা আছে তাই তো, এই পুরো জিনিসটাকে বলা হয় রোধ। তাহলে ভি সমান হচ্ছে আর ইন্টু আই, এটাই হচ্ছে মানে তোর ওহম সূত্রের যেটা সাধারণ রূপ, যে ওহম সূত্রটাকে আমরা চিনি, তাই তো। ওইটা খুলতে তো একটা ব্ল্যাক কালো পেন কালিটা আছে কি, ঠিক আছে। তো এখানে আর আছে
কালো কালি আছে এখানে দেখ। এখানে আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ লেখা হয়। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক, এটা হচ্ছে এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। এটাকে আর রোটাকে বলা হয় রোধাঙ্ক। তো টেম্পারেচার যেটা বলছিলাম, যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কোন ফাংশনটা চেঞ্জ হয়। টেম্পারেচার টি যদি বৃদ্ধি পায় তাহলে এখানে আর বৃদ্ধি পায়। কেন আর বৃদ্ধি পায়? আর বৃদ্ধি পাওয়াটা কিন্তু কারণ রয়, আর ডাইরেক্ট বাড়ে না, বৃদ্ধি পায় কোনটা? টেম্পারেচার যদি বাড়ে তাহলে কোনটা বাড়ে? কোনটা বাড়বে? এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে। হ্যাঁ, কিটা বাড়বে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কেন বাড়ে? উষ্ণতা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, তাই তো? উষ্ণতা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, সেটা মনে আছে তো? কি করে বাড়ে উষ্ণতার সাথে দৈর্ঘ্যের পরিবর্তন? উষ্ণতার সাথে দৈর্ঘ্যের পরিবর্তন কেমন ভাবে হয়? উষ্ণতার সাথে দৈর্ঘ্যের পরিবর্তন কালো নাই। ঠিক আছে, তাহলে এখানে টেম্পারেচার যদি বাড়ে কোন ফাংশনটা চেঞ্জ হয়? মেইনলি যে ফাংশনটা চেঞ্জ হয় সেটা হচ্ছে এই দুটো জিনিসের পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউমে, আর একটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম মানে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কি হতে পারে? এটার পরিবর্তন হতে পারে, আর টাওয়ের পরিবর্তন হতে পারে, কিন্তু এনটার পরিবর্তন হবে না কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে কেন হয় না? কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম এটা এমনিতেই প্রচুর থাকে, ফ্রি ইলেকট্রন প্রচুর থাকে, আর ফ্রি ইলেকট্রন জেনারেট করতে পারে না সাধারণ টেম্পারেচার বাড়লে। নর্মাল টেম্পারেচারে একটা বিরাট কিছু অ্যাবসার্ড হলে ডিফারেন্ট ব্যাপার। তাহলে এখানে পরিবর্তন যেটা হয়, খুব প্রমিনেন্ট পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে টাওয়ের। টাওয়ের মানটা কমে যায়। কেন কমে যায়? আমি টাওটাকে কি বললাম, যে একটা ইলেকট্রন একটা ধাক্কা করলো এবং পরবর্তী যে ধাক্কাটা করবে ওই দুটো ধাক্কার মধ্যবর্তী যে সময়কাল। তাহলে ইলেকট্রনগুলো যখন পরিবাহের মধ্যে দুটো ধাক্কা করবে তখন ধাক্কার সময়কালটাই কমে যাবে। কেন কমবে? কারণ টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইলেকট্রনের গতিশক্তি বেড়ে যাবে, এবং ইলেকট্রনের গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রনের বেগটা বেড়ে যাবে। বেগ লয়, অ্যাকচুয়ালি স্পিডটা বেড়ে যাবে, বেগের মানটা বেড়ে যাবে। বেগের মানটা বেড়ে যাবে যখন, তখন টাওয়ের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। দুটো ধাক্কার মধ্যে সময়কালটা কমে যাবে। টাউটা যদি কমে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি রোয়ের মানটা কি হবে? রোয়ের মানটা বেড়ে যাওয়া মানেই আটটা বেড়ে যাওয়া। এইভাবে আটটা বৃদ্ধি পায়। এতগুলো কাণ্ড হয়, এটার মধ্যে এনের পরিবর্তনটা অত প্রমিনেন্ট নয়, কিন্তু এই পরিবর্তনগুলোর জন্যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রোধের মান বৃদ্ধি পায়। এবং সমীকরণটা হচ্ছে এরকম, আর সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি কিউব, এরকমভাবে চলে। ঠিক আছে, যেমনভাবে আর লিখলাম টি ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে, সেরকমভাবে রো টিও যদি আমি লিখি তাহলেও এটাকে আমি লিখতে পারি রো 0 ইন্টু 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি কিউব, এরকমভাবে চলবে, প্লাস গামা টি কিউব প্লাস এইভাবে চলবে। এখানে আপার অর্ডার যে টার্মগুলো আছে না, এই বিটা টি স্কোয়ার গামা টি কিউব, এই টার্মগুলোকে নেগলেক্ট করে দেওয়া হয়। নেগলেক্ট করে এটাকে 1 প্লাস আলফা টি পর্যন্ত লেখা হয়। ঠিক আছে, আপার অর্ডার যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে নেগলেক্ট করে এখানে পর্যন্ত রাখা হয়। এই যে ইকুয়েশনটা, এই সমীকরণটা হচ্ছে, এই সমীকরণটাকে আমাদের নেওয়া হয় অঙ্ক করার ক্ষেত্রে বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও। R0 ইন্টু 1 প্লাস আলফা টি, আলফাটাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে। তো এই গ্রাফটা কিরকম হয়, এই লেখচিত্র কিরকম হয়? এই লেখচিত্রটা হয় এরকম ভাবে, যদি আমি লেখচিত্রটা অঙ্কন করি, এইদিকে R টি আর এইদিকে টি, সেখানে কিন্তু এই সমীকরণটাকেই নেওয়া হয়।
আর এই সমীকরণটাকে যদি নিয়ে আমি, তাহলে লেখচিত্রটা কীরকম হবে, এই লেখচিত্রটা কিন্তু এরকম একটা প্যারাবোলিক হয়, ঠিক আছে। যদি আমি এটাকে 1 প্লাস আলফা টি এটাকে নিতাম এই সমীকরণটাকে, তাহলে এটা কিন্তু স্ট্রেট লাইন হতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি যেহেতু পরবর্তী টার্মগুলো আছে, পরবর্তী ঘাতগুলো আছে, তার জন্য এরকমভাবে পরিবর্তনটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে পরিবর্তন, রোধের আর দৈর্ঘ্যের সাথে পরিবর্তন, ক্ষেত্রফলের সাথে কেমন পরিবর্তন এটা তো দেখাই যাচ্ছে। আর এর সাথে আরটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। তাহলে এই দুটো সমীকরণকে একসাথে যদি আমি লিখি, আর সমান তো রো ইন্টু এল বাই এ, আবার একটা জিনিস কি লিখতে পারি, এ ইন্টু এল, এটা কি, এটাই আয়তন। আয়তন মানে কি, আয়তন হচ্ছে ভলিউম, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে এ জায়গায় দেখ আমি লিখতে পারি ভি ডিভাইডেড বাই এল। যদি ভি ডিভাইডেড বাই এল আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমার কি হবে, এখানে আর সমান রো ইন্টু এল ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই এল। তার মানে এটা কি হয়ে যাবে, এটা এলটা উপরে উঠলে এটা রো ডিভাইডেড বাই ভি হয়ে গেল, আর এখানে কি হয়ে যাবে, এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এল স্কোয়ার হয়ে যাবে মানে কি, এই পুরো জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট। দৈর্ঘ্য যদি বাড়ানো হয় কোনো একটা পরিবাহীর, দৈর্ঘ্য কমে যাই কিছু করা হোক, দৈর্ঘ্য পরিবর্তনের সাথে সাথে ওর আয়তনের কখনো পরিবর্তন কিন্তু ঘটে না, আর রোধাঙ্কটা তো কনস্ট্যান্ট বটেই। তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার বলতে পারি যদি বাকি অল আদার ফ্যাক্টরস আর যদি কনস্ট্যান্ট হয়। তাহলে যদি মনে করো এখানে কোনো একটা পরিবাহী দৈর্ঘ্যকে টেনে যদি ওর এন গুণ বৃদ্ধি করা হয়, তাহলে পরিবাহীটার রোধ কত গুণ বৃদ্ধি পাবে, আর সমান কি হবে, আর প্রপোর্শনাল টু এন এল টু তার হোল স্কোয়ার হবে। এন এল তার হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার ইন্টু এল স্কোয়ার হবে। তার মানে এটা কত হয়ে যাবে, প্রপোর্শনাল টু এন স্কোয়ার হচ্ছে, যদি এইটা যদি আমি আর ধরি, ঠিক আছে। মানে যত গুণ বৃদ্ধি পাবে, প্রপোর্শনাল টু লেখাটা ঠিক হচ্ছে না, এটা যদি আমি এরকম ভাবে লিখি, আর ড্যাশ যদি লিখি, তাহলে আর ড্যাশ সমান হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ এন গুণ যদি বৃদ্ধি করা হয় পরিবাহীর দৈর্ঘ্য, তাহলে রোধটা তার স্কোয়ার গুণ বৃদ্ধি পায়। আর যদি আমি পার্সেন্টেজ চেঞ্জ করি, যে কত শতাংশের পরিবর্তন হবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে মোটামুটি অলমোস্ট ডবল হয়। যদি মানে পার্সেন্টেজ চেঞ্জটা কম হয়, তাহলে পারফেক্টলি ডবল হয়, আর পার্সেন্টেজ চেঞ্জটা যদি বেশি হয়, তাহলে ডবলের থেকে একটু বেশি হয়, ঠিক আছে। এটা বের করা যাবে, বের করার সমীকরণগুলোর অঙ্ক ওই রকম করা আছে, ওই রকম ধরনের কোশ্চেন পড়তে পারে, সহজ কোশ্চেন যদিও, ঠিক আছে। রেজিস্ট্যান্সের সাথে চেঞ্জ, মানে টেম্পারেচারের সাথে চেঞ্জের সমীকরণ তো এরকম। আর আমাদের এই আলফাটাকে কি বলবো, আলফাটা বলছি আমরা টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তো এখানে তুল্য রোধ বের করার সমীকরণ আমরা জানি, শ্রেণী সমবায় তুল্য রোধ কি হয়, সাধারণ যোগ হয়, আর সমান্তরাল সমবায় তুল্য রোধ হচ্ছে 1/, রেসিপ্রোকালের যোগ হয়, 1/r = 1/r1+। কিন্তু এখানে যদি তুল্য আলফা বের করতে বলে, তুল্য তোর আমাদের টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে কি বললাম, উষ্ণতা গুণাঙ্ক, তুল্য রোধের উষ্ণতা গুণাঙ্ক বের করতে বলে, তাহলে কি রকম হবে, তাহলে এরকম হয় সমীকরণটা। এটাও ক্যালকুলেশনটাও করা যায়, ক্যালকুলেশনটা বড় হবে, সমীকরণটা মনে রাখা সহজ। এটা R1, এটা যদি R2 হয়, এটা টেম্পারেচার কোফিসিয়েন্ট আলফা 1, এটা যদি আলফা 2 হয়, তাহলে এতে তুল্য যে রোধটা, তুল্য রোধটা তো R সমান তো R1 প্লাস R2 হয়। তো তুল্য রোধের যে আলফার মানটা হয়, সেটা হচ্ছে R1 রোধটার রোধাঙ্ক হচ্ছে, উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আলফা 1, আর R2টার আলফা 2, এটা এরকম হয় R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা হয় শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায় কিন্তু একটু অন্যরকম হয়। সমান্তরাল সমবায় যদি থাকে এই রোধগুলোই, সমান্তরাল সমবায় যদি থাকে, ওখানে একটা R1 থাকে আর এখানে একটা R2 থাকে, এটার আলফা 1 এটা যদি আলফা 2 হয়, তখন এদের তুল্য ভ্যালুটা, আর এর মানটা তো এরকম হয় R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হয়, কিন্তু আলফার মানটার ক্ষেত্রে একটু ভিন্ন হয়।
আলফা মানটা কীরকম হয়, এখানে দেখ R1 আলফা 1 আর R2 আলফা 2 যোগ হয়েছে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে R1 আলফা 2 প্লাস R2 আলফা 1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা হয়। ঠিক আছে, এখানে মনে রাখাটা সহজ একটুকু। তিনটে যদি থাকে তখন কিন্তু এরকম করে আর বের করা যাবে না, তখন একটু ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেশন করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। ক্যালকুলেশনটা একটু বড় হবে। ক্যালকুলেশনটা এরকমভাবে করতে হয়, যেমন তুল্য রোধের ক্ষেত্রে এখানে দেয়, এটাকে তো আমাকে এরকম লিখতে পারি, তুল্য রোধ R সমান হচ্ছে, আমি কি লিখতে পারি 1/R, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 লিখতে পারি। তো ঠিক আছে, টেম্পারেচার মনে কর T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আলফার ভ্যালুগুলো যেটা হবে সেটা হচ্ছে, এখানে প্রথমত আর এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা R1 প্লাস R2টা উপরে হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে R1 R2 1/R এর ক্ষেত্রে, আর এটা 1/R1 প্লাস 1/R2 থাকবে। তার একবার লিখছি। এবারে এখানে টেম্পারেচারের ভ্যালুটা যখন আমি বসাবো, টেম্পারেচার কোফিসিয়েন্টের ভ্যালুটা, এটা তুল্য মান, তো তাহলে এখানে কি লিখবো আমি, R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2 ইন্টু 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি হবে। ঠিক আছে, কারণ এটা তো 1/R এর ভ্যালু, এটা 1/R এর ভ্যালু, 1/R এর ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে এটা নিচে 1 প্লাস আলফা টি হবে, আর এখানেও R1 ইন্টু 1 প্লাস আলফা 1 টি হবে, আর এখানেও নিচে R2 ইন্টু 1 প্লাস আলফা 2 টি হবে। তারপর এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করতে হবে। এটা পাওয়ারটা এটা উপরে উঠবে, যখন এটার পাওয়ারটা টু দি পাওয়ার -1 আসবে, তখন এই -1টা সামনে চলে আসবে, আপার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করা যায়, আর এখানেও পাওয়ারটা উপরে উঠলে এটা -1 হবে, আপার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করা যায়, সিমিলারলি ওটাতেও হবে। দিয়ে এখান থেকে আলফার মানটা যদি আমি বের করি, আলফার মানটা এরকম বেরোবে। কিন্তু এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই, এই রেজাল্টটাকে তুই মনে রাখবি, ম্যাক্সিমাম থাকলে দুটোর মধ্যেই থাকবে, তিনটের মধ্যেও যদি থাকে দুটোর মধ্যে বের করে আবার তৃতীয়টার সাথে বের করাটাই তার থেকে সহজ হবে। ঠিক আছে, এরকম করে তুল্য বের করা, আর সিরিজে যদি থাকে এরকমই হবে। এটা হচ্ছে তুল্য তাপীয় রোধাঙ্কের মান। ঠিক আছে, শ্রেণী সমবায় উপরেরটা, নিচেরটা সমান্তরাল সমবায়, দুটো লিখে দিতে হবে। আর টেম্পারেচারের সাথে পরিবর্তন অনুযায়ী যদি অঙ্ক থাকলে তো সোজাই অঙ্ক থাকবে, তো এখানে 0 ডিগ্রি টেম্পারেচারে কোনো একটা কিছু আলফা দেওয়া আছে, তাহলে তোর টেম্পারেচারের সাথে সাথে রোধের অঙ্ক তাহলে দিচ্ছি।